জেনওডি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি স্বাগত। আমাদের আজকের গল্প বিখ্যাত ফরাসি লেখক জুলস ভার্নের লেখা ক্যাপ্টেন হ্যাটারাস, যা অনুবাদ আকারে সেবা প্রকাশনী থেকে প্রথম প্রকাশিত হয় 1984 সালে। আজ আমরা শুনব ক্যাপ্টেন হ্যাটারাসের তৃতীয় পর্ব, অধ্যায় 10। প্রতিদিন শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে। ঘরে 24 ঘন্টায় আগুন জ্বলে। আগুনের আঁচ একটু কমে এলেই মেঝে, বল্টু, পেরেক সব কিছুতেই বরফ জমা শুরু হয়ে যায়, এমনকি নিঃশ্বাসও জমে যায়। সবাই তাই সারাক্ষণ আগুনের আশেপাশেই থাকে, কিন্তু ক্যাপ্টেনের হুকুম কেউ যেন অলসভাবে বসে না থাকে। প্রতিদিনই সবাইকে কিছুটা সময় ডেকে পায়চারি করে, দৌড়াদৌড়ি করে শরীর গরম রাখতে হবে। সবাই হ্যাটারাসের কথা শুনে চললেও পেন এবং তার বন্ধুরা ক্যাপ্টেনের কথা একদমই মানছে না। ওরা দিনরাত কেবল কম্বল মুড়ি দিয়ে আয়েশ করে কাটায়। এর ফল ফলতে বেশি দেরি হলো না। মাত্র কদিন যেতে না যেতেই ওদের সবার স্কার্ভি রোগ দেখা দিল। হাত পা ফুলে নীল আর কালো ছোপে সারা শরীর ছেয়ে গেল, সেই সঙ্গে অসহ্য ব্যথা আর কষ্ট। ওদের ছটফটানি দেখে বড্ড খারাপ লাগে। ক্যাপ্টেন কয়লা বাঁচানোর জন্য নিজের কেবিনে আগুন না জ্বেলে বড় রুমটায় এসে আগুন পোহান। তাঁর উপস্থিতি সাধারণ নাবিকেরা কেউই সহ্য করতে পারে না। সবাই তাঁর দিকে ঘৃণার বিদ্বেষের চোখে তাকায়। ক্যাপ্টেন এসব ভ্রুক্ষেপ না করলেও এটা ঠিক উপলব্ধি করতেন যে নাবিকেরা কেউই তাকে সহ্য করতে পারছে না। ডক্টর ক্লাবেনি বড় অদ্ভুত লোক। জাহাজের সবার মন যখন ভয় আচ্ছন্ন, তিনি তখন মহাফূর্তিতে প্রকৃতির অপরূপ লীলা উপভোগ করছেন। আকাশে উল্কার ছোটাছুটি, মেরু অঞ্চলে আলোর ভেলকিবাজি, চাঁদের বৈচিত্র্যময় অবস্থান, এসব নিয়েই ডক্টর মত্ত। 8ই ডিসেম্বর হঠাৎ থার্মোমিটারের দিকে নজর পড়তেই চমকে উঠলেন তিনি। শূন্য তাপাঙ্কের 39 ডিগ্রি নিচে নেমে জমে গেছে পারদ। বাইরের তাপমাত্রা আরও কম। এই তাপমাত্রায় বেঁচে থাকাই খুব কষ্টসাধ্য কাজ। সেদিনই আর একটা দুঃসংবাদের মুখোমুখি হতে হলো সবাইকে। কয়লার মজুদ শেষ। যেটুকু কয়লা ছিল তাই দিয়ে শেষবারের মতো জ্বালানো হয়েছে আগুন। 20 ডিসেম্বর ক্যাপ্টেন হ্যাটারাসের জীবনে সবচেয়ে সংকটময় দিন। কয়লা শেষ, আগুন নিভে গেছে। নাবিকেরা সবাই ক্যাপ্টেনকে ঘিরে ধরল। স্যান্ডন নাবিকদের পক্ষ থেকে এগিয়ে এসে জানালো কয়লা শেষ। ক্যাপ্টেন কি উত্তর দেবেন? মুখে কোনো কথা নেই তার। এতদিন পর পেন ক্যাপ্টেনের উপর একটু চোটপাট করার সুযোগ পেল। সে চিৎকার করে উঠল, কয়লা শেষ তো কী হয়েছে? জাহাজের কাঠ আছে, জাহাজের কাঠ কেটে পোড়াও। অন্য নাবিকেরাও পেনের কথায় সায় দিয়ে উঠল। ফ্যাকাশে হয়ে গেল হ্যাটারাসের মুখ। তিনি আর সহ্য করতে পারলেন না। আচমকা একটা কুঠার তুলে নিয়ে পেনের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। ডক্টর সময় মতো ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এই যাত্রা বেঁচে গেল পেন। কুঠারটা গেঁথে গেল কাঠের পাটাতনে। নিজেকে সামলে নিলেন ক্যাপ্টেন। ভর্ৎসনা করে পেনের উদ্দেশ্যে বললেন, হাঁদারাম, জাহাজ পোড়ালে আমরা দেশে ফিরব কী করে? জাহাজে মজুদ মদ দিয়েই আপাতত আগুন জ্বালাও, এছাড়া আর কোনো উপায় নেই। ক্যাপ্টেনের কথায় কাজ হলো। নাবিকেরা জাহাজের খোল থেকে মদ এনে আগুন ধরালো। ক্যাপ্টেন এখন কাউকে আর বিশ্বাস করছেন না। সবসময় কোমরে পিস্তল ঝুলিয়ে ডেকের ওপর পায়চারি করেন। তাকে সঙ্গ দেয় সেই ডেনিস কুকুরটা। কিছুতেই দিন যেন আর কাটতে চায় না। মদ দিয়ে আগুন জ্বালানো খুব একটা বুদ্ধিমানের কাজ হলো না। 5 দিন যেতে না যেতে বাধ্য হয়ে ডক্টর নিজে এসে হ্যাটারাসকে বলল, ক্যাপ্টেন, কাঠ দিয়েই আগুন জ্বালাতে হবে, তা না হলে নির্ঘাত মরতে হবে সবাইকে। ক্যাপ্টেন অন্তত ডক্টরের কাছ থেকে এ ধরনের প্রস্তাব আশা করেননি। তিনি চিৎকার করে উঠলেন, আপনারা যা খুশি করতে পারেন, জাহাজের কাঠ পোড়ানোর অনুমতি আমি কখনো দেব না। তার অনুমতির অপেক্ষায় থাকলো না কেউ। নাবিকেরা কুঠার নিয়ে ছুটল পাটাতন কাটতে। ক্যাপ্টেনের চোখ ছলছল করে উঠল, কিন্তু বলার কিছু নেই। নববর্ষের দিন একটা সুসংবাদ নিয়ে ছুটে এলেন ডক্টর ক্লাবেনি। হাতে বেলচারের লেখা একটা বই। বেলচার লিখেছেন, এখান থেকে প্রায় 100 মাইল দূরে মাটির নিচে কয়লা লুকানো আছে। সেটা নিজে দেখেছেন বেলচার। ডক্টরের কথা শুনেই ক্যাপ্টেন যন্ত্রপাতি নিয়ে মাস্তলের উপরে উঠে গেলেন। ফিরে এলেন অনেকক্ষণ পরে। কয়লার সন্ধান পাওয়ার উৎফুল্লতা আর নেই। ডক্টরকে আড়ালে ডেকে তিনি বললেন, খবরদার ডক্টর, কাউকে বলবেন না। আমরা আপনি প্রায় 2 ডিগ্রি আরও ভেসে এসেছি। কয়লা এখান থেকে এখনও 300 মাইল দূরে। মুখে যাই বলুক না কেন, মনে মনে কিন্তু হ্যাটারাস আনন্দিত। নিজের অজান্তেই তার জাহাজ সুমেরু বৃত্তের 8 ডিগ্রির কাছে চলে এসেছে। কয়লার স্তূপ 300 মাইল দূরে হলে কি হবে? জনসন কয়লা উদ্ধারে যাবতীয় প্রস্তুতি শুরু করে দিল। প্রায় 300 মাইল পথ বরফের উপর দিয়ে যেতে 6 সপ্তাহ সময় লেগে যাবে। সেভাবেই 35 ফুট লম্বা আর 24 ফুট চওড়া স্লেজ গাড়ির প্রয়োজনীয় সব কিছু তুলে নিল জনসন। 6টি কুকুর জুড়ে দেওয়া হয়েছে গাড়িতে আগে। প্রায় 200 পাউন্ড মালপত্র তোলা হয়েছে। খাবার দাবার, বন্দুক, বারুদ, স্টোভ, কোনো কিছুই বাদ পড়েনি। রওনা হবার আগ মুহূর্তে হ্যাটারাস চিন্তায় পড়ে গেলেন।
যারা তার সঙ্গে যাচ্ছে তারা তো যাচ্ছেই, কিন্তু যারা থাকছে তারা না জানে কি অঘটন ঘটিয়ে বসে। তাই জনসন কারালে ডেকে নিয়ে বললেন, দেখো জনসন, যারা জাহাজে রয়ে গেল তাদের মধ্যে শুধু তোমাকে আমি বিশ্বাস করি। তুমি জাহাজের দিকে লক্ষ্য রেখো। তোমাকে অধিকার দিয়ে যাচ্ছি, যদি দরকার পড়ে জাহাজের কর্তৃত্ব নিজের হাতে তুলে নেবে, যেরকম প্রয়োজন হুকুম দেবে। আমরা যদি সপ্তাহ 6-1 মধ্যে ফিরে না আসি, তাহলে জাহাজ নিয়ে তোমরা দেশে ফিরে যেও। আপনি যেভাবে বলছেন সেভাবেই সব হবে ক্যাপ্টেন, কোনো চিন্তা করবেন না। বাধ্য নাবিকের মতো গদগদ কণ্ঠে ক্যাপ্টেনকে আশ্বস্ত করল জনসন। ডক্টর ক্লবেনি, বেল, সিমসন এবং কুকুর ডাককে নিয়ে 6ই জানুয়ারি ক্যাপ্টেন বেরিয়ে পড়লেন কয়লা সন্ধানে। নাবিকদের কাছে বিদায় নিতে গিয়ে ওদের চোখে মুখে বিদ্রূপের হাসি দেখলেন তিনি। সেদিকে ভ্রুক্ষেপ না করে সবাইকে নিয়ে উঠে পড়লেন স্লেজ গাড়িতে। ধীরে ধীরে পিছনে মিলিয়ে গেল বরফ ঢাকা ফরওয়ার্ড। স্লেজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। অধ্যায় 11। প্রথম দিনেই 20 মাইল পথ পার হলেন ক্যাপ্টেন। সন্ধ্যা নামতেই বরফ দিয়ে ইগলু বানিয়ে রাত যাপনের ব্যবস্থা করা হলো। সারা দিনের পথ চলায় সবাই ক্লান্ত হয়ে পড়েছে। রাতের খাবার খেয়েই ঘুমিয়ে পড়লেন ক্যাপ্টেন ও তার সঙ্গীরা। শীতের প্রকোপ কমার কোনো লক্ষণই যেন নেই। আপাদমস্তক গরম কাপড়ে আবৃত থাকা সত্ত্বেও অভিযাত্রীরা সবাই যেন জমে যাচ্ছে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। কথা বললেই ঠোঁটে বরফ জমে যায়। এই অবস্থাতে 15ই জানুয়ারি 100 মাইল পথ পাড়ি দিল ক্যাপ্টেনরা। আর সেদিনই দুপুরে একদল হিংস্র জন্তুর হামলায় স্লেজের প্রায় সব কিছুই খুইয়ে বসল ওরা। দুপুরের খাবার খেয়ে হাঁটতে বেরিয়েছিল সবাই। ডক্টরের কড়া নির্দেশ, শীতে জমে যাবার হাত থেকে রক্ষা পেতে চাইলে প্রতিদিন কিছুটা সময় হাঁটাহাঁটি করে শরীরকে চাঙ্গায় রাখতে হবে। হাঁটতে হাঁটতে ছোট একটা বরফ পাহাড়ের কাছে পৌঁছল ওরা। চারদিকটা ভালো করে দেখে নেওয়ার জন্য সবাইকে সঙ্গে নিয়ে পাহাড়ে উঠতে লাগলেন ক্লবেনি। বেশ খানিকটা উঠে পেছনে ফিরে চাইতেই 2 চোখ কপালে উঠল তার। ডক্টরে দেখা দেখি সবাই ঘুরে তাকালো পেছনে। ওরা দেখল গোটা 25 শিয়াল আর 5-6টা ভালুক স্লেজের সমস্ত খাবার দাবার লুটপাট করে নিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে গুলি করে জন্তুগুলো তাড়ালেন ক্লবেনি। যত তাড়াতাড়ি সম্ভব নিচে নেমে দৌড়ে গেল ওরা স্লেজের কাছে। কিন্তু যে সময়টুকু পেয়েছিল সেটাই যথেষ্ট। মাত্র 45 মিনিট। তাতেই 200 পাউন্ড মাংস, 150 পাউন্ড বিস্কুট, 1 পিপে মদ আর অনেক চা পাতা নষ্ট করে ফেলেছে হিংস্র জানোয়ারের দল। উপসী জন্তুদের কাছ থেকে এরকম আচরণ অস্বাভাবিক কিছু নয়। যা হবার তা তো হয়েই গেছে। ক্ষতির কথা ভেবে আর সময় নষ্ট করতে চান না ক্যাপ্টেন। এখন থেকে খাবার দাবার বুঝে সমঝে খেতে হবে। সবাইকেই বরাদ্দের অর্ধেক খেতে হবে। তা না হলে যে খাবার রয়েছে তাতে অভিযান শেষ করে জাহাজে ফেরা সম্ভব নয়। আবার এগিয়ে চললেন ক্যাপ্টেন হ্যাটারাস। কোনো কিছুতেই দমবার পাত্র তিনি নন। মৃত্যু অবশ্যম্ভাবী, তবুও তিনি এগিয়ে যাবেনই। এদিকে সিমসনের শরীর প্রতি মুহূর্তে আরও খারাপের দিকে যাচ্ছে। শরীর মন দুই ভেঙে পড়েছে তার। শরীরের এই অবস্থা নিয়েও ফিরে যেতে চেয়েছিল সে, কিন্তু কাউকে সাথী না পাওয়ায় অগত্যা অনিচ্ছা সত্ত্বেও এগিয়ে চলল হ্যাটারাসের সঙ্গে। 18ই জানুয়ারি। বরফ প্রান্তর রূপ বদলাতে শুরু করেছে। পিচ্ছিল সমতল প্রান্তর হয়ে উঠল এবড়ো খেবড়ো খাঁচকাটা। সারা দিন পথ চলে ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়লেন ক্যাপ্টেন ও তার সঙ্গীরা। কিন্তু পথ পার হলো মাত্র 5 মাইল। ক্লান্তি আর অবসাদে ওরা এতই কাবু হয়ে পড়েছে যে ইগলু বানানোর শক্তি পর্যন্ত কারো নেই। এদিকে তাপমাত্রা আবারও 0 তাপাঙ্কের 39 ডিগ্রি নিচে নেমে এসেছে। কোনো মতে মোষের চামড়ার তাঁবু খাটিয়ে শুয়ে পড়ল ওরা। 20শে জানুয়ারি। আবহাওয়া মোটেই ভালো যাচ্ছে না। হঠাৎ ধাক্কা লেগে স্লেজ গাড়ির সামনেটা ভেঙে গেল। গাড়ি ঠিক করতে লেগে গেল অনেকটা সময়। এদিকে সিমসনের অবস্থা নিয়ে চিন্তায় পড়ে গেলেন ডক্টর। স্কারভিতে ভুগছে সে। শুধু হাত পা নয়, মাড়িও ফুলে উঠেছে। ভীষণ কষ্ট হচ্ছে ওর। ডক্টর তাই হ্যাটারাসকে বললেন, ক্যাপ্টেন, সিমসনের যা অবস্থা তাতে ওকে আর হাঁটিয়ে নেওয়া যাবে না, গাড়িতে শুইয়ে নিতে হবে। আমার মনে হয় 1-2 দিন বিশ্রাম নিলে ওর জন্য ভালো হয়। বিশ্রাম? অবাক হলেন ক্যাপ্টেন। কয়লার ওপর নির্ভর করছে জাহাজের সবার জীবন। একজনের জন্য বিশ্রাম নেওয়া কিছুতেই সম্ভব নয়। ক্যাপ্টেনের কথার অবাধ্য হওয়ার সাহস আর কারণে সারা রাত সিমসনের সেবা করলেন ডক্টর। পরদিন রওনা হবার আগে সিমসন বারবার অনুরোধ করলো তাকে রেখে যেতে। আমাকে এখানেই রেখে যান, অন্তত শান্তিতে মরতে দিন, ধরা গলায় বলল সে। ডক্টর সিমসনের ছেলে মানুষের কথায় কান দিলেন না। স্লেজ গাড়িতে তোলা হলো তাকে। ঠিক তখনই আকাশ কালো মেঘে ছেয়ে গেল। এমন সময় ডাক হঠাৎ চেঁচাতে চেঁচাতে কোথায় যেন গিয়ে আবার ফিরে এলো। ডাক বরাবরই ওই একটা দিকেই ছুটে যেতে লাগলো, অর্থাৎ অভিযাত্রীরা যেন ওকে অনুসরণ করে। ডক্টর আর বেল ওর পিছু নিল। পেছনে পেছনে গিয়ে ওরা হাজির হলো একটা চুনা পাথরের তৈরি বরফ ঢাকা স্তূপের সামনে।
ক্লবনি আর বেল উত্তেজনার বশে এক মুহূর্ত দেরি না করে গাঁইতি দিয়ে ভেঙে ফেলল সেই স্তূপ। গর্তের ভেতরে পাওয়া গেল একটা ভেজা স্যাঁতসেঁতে কাগজ। তাতে লেখা রয়েছে মাত্র 2 লাইন, অনেকটা সাংকেতিক ভাষার মতো করে লেখা। আলটাম, পরপয়েজ, 13ই ডিসেম্বর 1860, 12 ডিগ্রি, লঙ্গি, 8:35, ল্যাটি। কাগজটা হাতে করে ফিরে গেল ওরা ক্যাপ্টেনের কাছে। কাগজটা একবার চোখ বোলাতেই ভ্রু কুঁচকে উঠল ক্যাপ্টেনের। পরপয়েজ নামের কোনো জাহাজের কথা ক্যাপ্টেন জানেন না। ক্লবনি বললেন, ক্যাপ্টেন, পরপয়েজের নাম আপনার কাছে অজানা থাকলেও এ জাহাজের নাবিকরা যে কিছুদিনের মধ্যে এই পথ দিয়েই গেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। অধ্যায় 12। অশান্তি, অসন্তোষ চারদিক থেকে ঘিরে ধরেছে অভিযাত্রীদের। সিমসনের সময় ঘনিয়ে এসেছে, বাঁচার কোনো আশা নেই। ডক্টরকে চোখের সেই ছোঁয়াচে রোগে পেয়ে বসেছে। চোখের যন্ত্রণা রীতিমতো কাহিল অবস্থা তার। বেশি অনিয়ম হলে অন্ধ হয়ে যাবার ভয় আছে। চলার পথ এখন আরও দুর্গম। মাঝে মাঝে স্লেজ ঘাড়ে করে অনেক উঁচু পাহাড়ে উঠতে হচ্ছে। তার ওপর তুষার ঝড় তো আছেই। তবু ক্যাপ্টেন নির্ভীকভাবে এগিয়েই চলেছেন। 25শে জানুয়ারি মস্ত এক বিপদের হাত থেকে রক্ষা পেলেন ক্যাপ্টেন ও তার সঙ্গীরা। সেদিন বেশ ঝড় বইছিল। রাতে ইগলুর ভেতর ঘুম ভেঙে যাওয়ায় ডক্টর উঠে বসতে গেলেন, কিন্তু মাথা ঠুকে গেল ইগলুর ছাদে। সময় মতো টের পেয়েছিলেন বলে সবাইকে ঝটপট ইগলুর বাইরে বের করে নিয়ে আসতে পেরেছিলেন। ডক্টর জেগে না উঠলে ইগলুর ছাদ ধসে গিয়ে সবারই জীবন্ত সমাধি হয়ে যেত। পরদিন পথে একটি আমেরিকান বন্দুক কুড়িয়ে পেল বেল। সম্ভবত ওটা পরপয়েজের নাবিকদের কারো ছিল। এছাড়াও পাওয়া গেল একটা সেক্সট্যান্ট আর একটা ফ্ল্যাস্ক। এসব দেখে সবাই ভাবলো পরপয়েজের নাবিকদের সঙ্গে শীঘ্রই হয়তো দেখা হবে ওদের। হ্যাটারাস কিন্তু মোটেও খুশি নন। পরপয়েজের অসহায় নাবিকদের এড়িয়ে যেতে পারলেই যেন বেঁচে যান তিনি। 27শে জানুয়ারি ফরওয়ার্ডের অভিযাত্রীদের জন্য সবচেয়ে বেদনার দিন। সন্ধ্যার দিকে সিমসনের অন্তিম সময় ঘনিয়ে এলো। এদিকে তুষারের ঝাপটাও ঝড়ের বেগও বাড়ছে। 3-3বার চেষ্টা করে ওরা তাঁবু খাটাতে পারল না। তুষারকণা সূঁচের মতো এসে বিচ্ছে ওদের চোখে মুখে। মৃত্যুপথের যাত্রী সিমসন খোলা আকাশের নিচে শুয়ে শেষ মুহূর্তের অপেক্ষা করছে। দাঁতে দাঁত লেগে ঠকঠক আওয়াজ হচ্ছে। দেহে প্রাণের স্পন্দন কমে আসছে। তবুও জ্বলন্ত চোখে সে চেয়ে আছে হ্যাটারাসের দিকে। শেষ মুহূর্তে দেহে সর্বশক্তি দিয়ে শেষবারের মতো উঠে বসল সিমসন। নিঃশব্দে ক্যাপ্টেনের দিকে আঙ্গুল উঁচিয়ে তার এই পরিণতির জন্য দায়ী করল ক্যাপ্টেনকে। তারপরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সে। অসম্ভবকে জয় করার অভিযানে প্রথম মৃত্যু। ফরওয়ার্ডে 17 জন অভিযাত্রীর অভিযানের প্রথম আত্মদান। এই প্রথম ক্যাপ্টেনের আরেক রূপ দেখার সৌভাগ্য হলো ওদের। পলকহীন দৃষ্টিতে সিমসনের মৃতদেহের দিকে তাকিয়ে আছেন ক্যাপ্টেন। তাঁর গাল বেয়ে নেমে এলো ছোট্ট এক ফোঁটা অশ্রু। মাঝপথে জমে বরফ হয়ে গেল সেটা। সারা রাত একইভাবে দাঁড়িয়ে রইলেন ক্যাপ্টেন। তার এই মূর্তি অবাক করল ডক্টর আর বেলকে। ভোরের আলো ফুটে ওঠার সঙ্গে সঙ্গে ঝড়ের দাপাদাপি অনেকটা কমে এলো। বেশ কদিন পর সকালে সূর্যের মুখ দেখা গেল। আকাশে সূর্য উঠলেও হ্যাটারাসের মনের আকাশে তখনও কালো মেঘে ঢাকা। ভারাক্রান্ত কণ্ঠে ক্যাপ্টেন বলে উঠলেন, ডক্টর, বেল যে জায়গায় কয়লা আছে বলে বেলচার উল্লেখ করেছেন তা এখান থেকে আরও প্রায় 60 মাইল দূরে। আমাদের এখন যা অবস্থা তাতে সামনের দিকে এগোলে মৃত্যু অবধারিত। তার চেয়ে বোধহয় ফিরে যাওয়াই ভালো। বেশ, তাহলে ফিরেই যাওয়া যাক। ক্যাপ্টেনের কথায় সানন্দে রাজি হলেন ডক্টর। বেলও একমত। তাহলে যাত্রা শুরুর আগে 2-1টা দিন বিশ্রাম নিলে মন্দ হয় না, কি বলেন? আবারও নরম গলায় বললেন ক্যাপ্টেন। এতে কারো অমত নেই। বিশ্রামে 2 দিন স্লেজ মেরামত, পোশাক সেলাই ইত্যাদি কাজ সারল ওরা। ডাককে এবার জুড়ে দেওয়া হবে গাড়ির সঙ্গে। 2টো কুকুর পথে মারা গিয়েছিল। ডাক ওদের বদলে টানবে স্লেজ। তাছাড়া এখন মালপত্রের ওজনও অনেক কম, মাত্র 200 পাউন্ডে এসে ঠেকেছে। 30শে জানুয়ারি সকাল থেকে ডক্টর লক্ষ্য করলেন উত্তেজিতভাবে ডাক একটা স্তূপের সামনে গিয়ে বারবার ঘেউ ঘেউ করছে, তারপর আবার ফিরে আসছে। ভীষণ চঞ্চল হয়ে উঠেছে সে। হয়তো সিমসনের কথা এখনও ভুলতে পারছে না সে। মানুষের প্রতি কুকুরের প্রেম কারো অজানা নয়। হঠাৎ কি জানি কেন ডক্টরের ইচ্ছে হলো ডাক যে বরফ স্তূপের সামনে বারবার গিয়ে ফিরে আসছিল সিমসনের মৃতদেহ তিনি সেখানেই গর্ত করে কবর দেবেন বলে ঠিক করলেন। বেল সহ বরফ স্তূপের কাছে গিয়ে আলগা তুষার সরিয়ে গাঁইতি দিয়ে শক্ত বরফ কাটতে শুরু করলেন তিনি। ডক্টর গাঁইতি দিয়ে জোরে এক ঘা বাড়তেই ঠং করে একটা বোতল গড়িয়ে গেল। চমকে উঠল সবাই। এখানে বোতল এলো কীভাবে? বেল ততক্ষণে গাঁইতির আঘাতে তুলে এনেছে একটা ব্যাগ। ব্যাগের ভেতরে
কিছু বিস্কুটের গুঁড়ো। খুশি হয়ে উঠল ওরা সবাই। তাহলে কি খাবারের কোনো গোপন ভাণ্ডার মিলল? দ্বিগুণ উদ্যমে ডক্টর ও বেল গাঁইতি চালাতে লাগলো। একটি বরফের চাই ভেঙে সরে যেতে চেঁচিয়ে উঠল বেল, দুটো পা, মানুষের দুটো পা দেখা যাচ্ছে। বরফের নিচ থেকে বের করা হলো লাশটি, মরে কাঠ হয়ে আছে। বয়স বছর 30 হবে। খুঁড়তে খুঁড়তে বয়স্ক লোকের আরেকটি মৃতদেহ পাওয়া গেল। একই অবস্থা, মেরু অভিযাত্রীর পোশাক দুজনেরই গায়ে। আরও একজনকে টেনে আনলো ওরা। কি মনে করে দেহটিকে খুব ভালো করে পরীক্ষা করলেন ডক্টর। তারপর বেলের দিকে ফিরে বললেন, নারীর স্পন্দন প্রায় নেই বললেই চলে, তবু চেষ্টা করতে দোষ কি? জলদি একে স্লেজে নিয়ে চলো। লোকটার বয়স 40-এর কোঠায়। পকেটে কি আছে দেখতে গিয়ে একটা আধ পোড়া খাম বের হলো। খামে অনেকটা সাংকেতিক অক্ষরের মতো করে লেখা, ডায়মন্ড বয়েজ ইয়র্ক। অবশ্য পুড়ে যাওয়ায় এমনটি হয়েছে। জ্ঞানের আধার ডক্টর ক্লাবনির বেশি সময় লাগলো না পোড়া খামের বাকি লেখা মিলিয়ে ফেলতে। কি হতে পারে বের করার আনন্দে চিৎকার করে তিনি সবাইকে বুঝিয়ে দিলেন, ওটা হবে আল্টামান্ট পরপয়েস নিউ ইয়র্ক, অর্থাৎ নিউ ইয়র্ক পরপয়েস জাহাজের আল্টামান্ট। ক্লাবনের উল্লাসে ক্যাপ্টেন কিছুতেই খুশি হতে পারলেন না। তিনি দাঁত চেপে এমনভাবে আমেরিকান কথাটি উচ্চারণ করলেন যে কারো বুঝতে বাকি রইল না হ্যাচারাস কি বোঝাতে চান। ক্যাপ্টেন কোনো উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে চান না। সবচেয়ে বড় কথা, কোনো আমেরিকান ওদের সঙ্গী হবে এটা যেন তার সহ্যেরও বাইরে। তবু ডক্টর বললেন, আমেরিকান হলো কোনো মৃত্যু পথযাত্রীকে অসহায় ফেলে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তিনি আল্টামান্টকে বাঁচিয়ে তুলতে চান। সিমসনের বরফ খুঁড়ে সমাহিত করার পর আল্টামান্টকে স্লেজে শুইয়ে দেওয়া হলো। এবার শুরু হলো ফিরতি যাত্রা। অবর্ণনীয় পথশ্রম, পদে পদে নানা রকম বিপদের মাঝেই কেটে গেল আরও কটি দিন। অভিযাত্রীরা ফরওয়ার্ডের অনেক কাছাকাছি চলে এসেছে। 24শে ফেব্রুয়ারি ক্যাপ্টেন একটি দৃশ্য দেখে হতচকিত হয়ে পড়লেন। ফরওয়ার্ড যেদিকে, সেদিকের আকাশে কালো ধোঁয়া। ক্যাপ্টেন পাগলের মতো চিৎকার করে উঠলেন, নিশ্চয়ই শয়তান বিশ্বাসঘাতক নাবিকেরা ফরওয়ার্ডকে পুড়িয়ে দিচ্ছে। ঘণ্টাখানেক অতি দ্রুত বেগে দৌড়ে এসে ওরা থামলো জ্বলন্ত ফরওয়ার্ডের কাছে। দেখল জনসন ক্ষোভে পাগলের মতো হাত পা ছুটছে। পরক্ষণেই প্রচণ্ড বিস্ফোরণে জাহাজের বারুদঘর উড়ে গেল। চৌচির হলো বরফ প্রান্তর। এই দৃশ্য দেখে ক্যাপ্টেন যেন বোবা হয়ে গেলেন। অসহায় দৃষ্টিতে তিনি চেয়ে রইলেন আগুনের লেলিহান শিখার দিকে। দেখলেন তার সাধের ফরওয়ার্ড কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। একদিন নয়, দুদিন নয়, 9টি মাস অবর্ণনীয় কষ্ট পথশ্রমের পর আজ এ কি হলো? এই পরিণাম হবে তা কি কেউ ভাবতে পেরেছিল? স্থাণুর মতোই দাঁড়িয়ে থাকলেন ক্যাপ্টেন। তিনি চেয়েছিলেন বরফ রাজ্যে অনাবিষ্কৃত সমুদ্র আবিষ্কার করে বিশ্ববাসীকে অবাক করে দেবেন। ফরওয়ার্ডের অভিযাত্রীরা বিজয়ের গর্বে বুক চিতিয়ে হাঁটবে দেশের মাটিতে। কিন্তু হায়, সব আশাই বুঝি শেষ হয়ে গেল। অধ্যায় 13। বিশাল বরফ প্রান্তর, হাড় কাঁপানো শীত। জ্বলন্ত ফরওয়ার্ডের সামনে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন, ডক্টর ক্লাবনি, বেল আর জনসন। 17 জনের একজন মৃত্যুর কোলে ঢলে পড়েছে। 12 জন বিশ্বাসঘাতকতা করে নৌকা নিয়ে পালিয়েছে। আর অসহায় ওরা 4 জন রয়ে গেছে বরফ রাজ্যে, সহায় সম্বলহীন। না আছে রসদ, না জ্বালানি কিংবা আশ্রয়। ফিরে যাবার জন্য জাহাজ তো দূরের কথা, একটা নৌকাও নেই। দেশে ফিরতে চাইলে এখনও পাড়ি দিতে হবে কম করে হলেও 2500 মাইল। বিস্ফোরণে জাহাজের সব কিছু চারিদিকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কামানটা পড়েছে কিছু দূরে একটা হিমশিলার উপর। চারদিকে শুধু লোহালক্কর, দুমড়ানো মোচড়ানো যন্ত্রপাতি, কাঠের টুকরো, এসব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এখানে সেখানে এখনও আগুন জ্বলছে। বরফ গলে গিয়ে আবার জমতে শুরু করেছে। জনসন আপ্রাণ চেষ্টা করেছে ফরওয়ার্ডকে বাঁচাতে, কিন্তু স্যান্ডন ও তার সঙ্গীদের সঙ্গে একা পেরে ওঠেনি। তাই গুম হয়ে আছে সে। এ কথা সে কথার পর জনসন হঠাৎ লক্ষ্য করল সিমসন ওদের সঙ্গে নেই। সিমসনের অসহায় মৃত্যুর কথা শুনে দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠল জনসনের মন। তারপর যখন শুনতে পেল কয়লা আনা হয়নি, তখন রীতিমতো হতাশ হয়ে পড়ল সে। চুপচাপ অনেকক্ষণ কেটে যাবার পর জনসন বলল, যা হবার তা তো হবেই। শুধু শুধু দুশ্চিন্তা না করে দেখা যাক ধ্বংসস্তূপ থেকে কিছু উদ্ধার করা যায় কিনা। ডক্টর ও জনসন দুজন দুদিকে বের হলো কি খুঁজে পাওয়া যায় দেখতে। ক্যাপ্টেন ভগ্নহৃদয় নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন কয়লা হয়ে যাওয়া ফরওয়ার্ডের সামনে। ডক্টরকে ডেকে স্লেজ গাড়িটা নিয়ে আসতে বলল জনসন। স্লেজে মৃতের মতো শুয়ে আছে আল্টামান্ট। এদিকে বেল নিদারুণ হতাশায় বরফের উপরই শুয়ে পড়েছিল। জনসন বুকে ঝোঁকে সান্ত্বনা দিয়ে তাকে বোঝালো, হতাশ হয়ে পড়লে চলবে না, মনোবল শক্ত রেখে কাজ করে যেতে হবে।
বেলকে নিয়ে জনসন একটা ইগলু বানিয়ে ফেলল। ডক্টর একটা স্টোভ মোটামুটি অক্ষত অবস্থায় পেয়েছিলেন, সেটা আগুন জ্বালানো হলো। আবার কিছুটা উদ্যম ফিরে এলো ওদের মাঝে। খাবারের পালা চুকিয়ে ডক্টর আর জনসন বের হলো ধ্বংসস্তূপে আর কী পাওয়া যায় খুঁজে বের করতে। চাঁদের আলো থাকাতে সব কিছু খুঁজে ফিরতে ওদের বেশ সুবিধা হচ্ছিল, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। কিছু শুকনো মাংস, 4টা বোতলে কিছু ব্র্যান্ডি, কয়েক ব্যাগ বিস্কিট, চকলেট, কফি, এসব ছাড়া আর তেমন কিছু উদ্ধার করা গেল না। আল্টামন্টের শারীরিক অবস্থায় এখনও তেমন কোনো উন্নতি হয়নি। স্কারভিতে ভুগে বেচারার অবস্থা রীতিমতো কাহিল। এখনও মরার মতোই পড়ে আছেন তিনি। অন্যরাও মানসিক দিক দিয়ে আল্টামন্টের মতোই নিস্তেজ। জনসন জানালো স্যান্ডনরা কীভাবে মদে চূর হয়ে নৌকা নিয়ে পালিয়েছে, আর পেন ক্যাপ্টেনের উপর প্রতিশোধ নিয়েছে জাহাজে আগুন লাগিয়ে। বারবার এত আপদ বিপদ সয়ে সহ্য শক্তি বেড়ে গিয়েছিল সবার, তাই জনসনের কথা শুনে ওদের আর তেমন কোনো প্রতিক্রিয়া হলো না। এত ঝড়ঝাপটার পর আর উত্তরে যাবার শখ কারো থাকার কথা নয়। ডক্টর তাই পশ্চিমে ফিরে যাবার প্রস্তাব দিলেন। যে যাই বলুক না কেন, ক্যাপ্টেন কিন্তু উত্তর মেরু যাবার জন্য এখনও এক পায়ে খাড়া। তাই তিনি কৌশলে ডক্টরের মত পরিবর্তনের জন্য বললেন, পশ্চিমের পথ তো তাদের সবার কাছে অজানা। ডক্টর বুঝে গেছেন ক্যাপ্টেন কি বলতে চান, তাই কিছুটা রাগত স্বরে তিনি বলে উঠলেন, পথ জানা বা অজানা যাই হোক না কেন, আমরা পশ্চিমেই যাব। ইংল্যান্ড উত্তরে নয়, পশ্চিমে। বেল আর জনসনকে তার দলে আনতে চেষ্টা করলেন ক্যাপ্টেন, কিন্তু ওরা ডক্টরের পক্ষে রইল। ডক্টর ওদের উৎসাহ দিয়ে বললেন, যদিও পশ্চিমে যেতে প্রায় 200 মাইল পথ পার হতে হবে, তবুও স্লেজে করে গেলে বেশি দিন লাগবে না। মার্চ মাসের শেষ নাগাদ সমুদ্রের ধারে পৌঁছে যাওয়া যাবে। প্রতিদিন গড়ে 20 মাইল করে হাঁটলেই চলবে, তেমন কষ্ট হবে না। ডক্টরকে যখন তার সিদ্ধান্ত থেকে টলানো যাবেই না, তখন ক্যাপ্টেন তাকে শুধু আর একটা দিন অপেক্ষা করে যেতে বললেন। ডক্টর, বেল অথবা জনসন কেউই ক্যাপ্টেনের প্রস্তাবে রাজি হলো না। তখন ক্যাপ্টেন মিনতি জানিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আমি জানি উত্তরে বাঁচার পথ আছে বললে কেউ সে কথা শুনবে না, কিন্তু তোমরা বিশ্বাস করো, উত্তরেই আছে স্মিথ প্রণালী, খোলা সমুদ্র। একবার যেতে পারলেই হয়। শীত তো প্রায় কমে আসছে, আর কিছুটা কমলেই আমাদের আর কোনো অসুবিধা হবে না। ক্যাপ্টেনের মিনতি ওদের মোটেও বিচলিত করলো না। জনসন আবেগে কাজ করে না। ঠান্ডা গলায় সে বেলকে বলল, চলো স্লেজের সব কিছু ঠিকঠাক করে নেই। তুমিও জনসন, তুমিও আমাকে ফেলে চলে যাচ্ছ? ক্যাপ্টেন একদম ভেঙে পড়লেন। এবার বিপাকে পড়ে গেল জনসন। কি করা যায়? এতদিনই যখন ক্যাপ্টেনের নির্দেশে ওরা সবাই মেনেছে, কাজে ক্যাপ্টেনের অনুরোধে আর একটা দিন থেকে গেলে কি এমন এসে যায়? জনসন তাকালো বেল আর ডক্টরের দিকে, দেখল ওদের চোখে মুখেও সম্মতির ভাব উঠেছে। এদিকে একই সময় আল্টামন্ট শোয়া থেকে উঠে এসে হাঁটু গেড়ে বসেছেন। এখনও তার শরীর খুবই দুর্বল। জনসনের হাত ধরে নাড়া দিলেন তিনি। তুষারের আঘাতে ক্ষত বিক্ষত ঠোঁটে কিছু বললেন জনসনকে। বিকৃত স্বর শোনা গেল, এক বর্ণ বোঝা গেল না। অনেক কষ্টে শুধু একটা কথা বোঝা গেল, পরপয়েজ। পরপয়েজ? অবাক ক্যাপ্টেন হ্যাটারাস। কোথায় আছে? এখানে? আবারও প্রশ্ন করলেন ক্যাপ্টেন। আল্টামন্ট ঘাড় কাত করে জানালেন, এখানেই আছে পরপয়েজ। এবার ক্যাপ্টেন একের পর এক প্রশ্ন করলেন, আর আল্টামন্ট ঘাড় কাত করে হ্যাঁ না বলে দিলেন। এভাবেই বেশ সময় নিয়ে ক্যাপ্টেন পরপয়েজের অবস্থান বের করে ফেললেন। পরপয়েজ জাহাজ পড়ে আছে 120 ডিগ্রি 15 মিনিট লঙ্গিটিউড এবং 83 ডিগ্রি 35 মিনিট ল্যাটিটিউডে। অন্যরা সবাই পরপয়েজের সন্ধান জেনে আনন্দিত হলো। ক্যাপ্টেন অত্যন্ত নাখোশ হলেন, কেননা পরপয়েজ যে তার চাইতেও 3 ডিগ্রি বেশি উত্তরে এগিয়ে গেছে, আর এই যে তারই ব্যর্থতা। অধ্যায় 14। আবার নতুন করে যাত্রা শুরু হলো। এবারের পথ প্রায় 400 মাইল। সময় লাগবে 2 সপ্তাহেরও কিছু বেশি। লক্ষ্যস্থল পরপয়েজ জাহাজ। আল্টামন্টের কাছ থেকে জানা গেছে জাহাজে খাবারের কোনো অভাব নেই, নেই কয়লার অভাব, রসদপত্র যা প্রয়োজন সবই আছে। একবার কোনো মতে পরপয়েজে পৌঁছাতে পারলেই হলো। শীতটা আরামে কাটিয়ে বরফ গলা শুরু হলে দেশে ফিরে যাওয়া যাবে। পরপয়েজ 3 মাস তুলে জাহাজ। পাহাড়ের গায়ে কাত হয়ে পড়লেও জাহাজে তেমন ক্ষতি হয়নি। সামান্য মেরামত করেই সমুদ্রে নামানো যাবে। ক্যাপ্টেন হ্যাটারাসের বিভিন্ন প্রশ্নের উত্তরে আল্টামন্ট আরও জানালেন, বরফ প্রান্তরে বন্দী অবস্থায় ভেসে গিয়ে পাহাড়ে ঠেকেছে পরপয়েজ। 2 মাস আগে পরপয়েজ করে স্মিথ প্রণালীর দিকে রওনা হয়েছিলেন আল্টামন্ট। পথে সঙ্গী সাথীরা সবাই মারা গেল, তিনি বেঁচে গেলেন ফরওয়ার্ডের অভিযাত্রীদের সহায়তায়। হ্যাটারাস আবারও জানতে চাইলেন, 30 ডিগ্রিতে খোলা সমুদ্র দেখতে পেয়েছিলেন কি? আল্টামন্ট জানালেন, না, বরফ সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলেছে ওরা। জনসন একটা কথা ভেবে ভয় পাচ্ছিল। শেষমেশটা কথাটা বলেই ফেলল সে। খোলা সমুদ্রের উপর বরফ তো জমে আছে ঠিকই, কিন্তু কখন যে পায়ের তলার বরফ সরে গিয়ে সোজা সমুদ্রের পানিতে পড়তে হয়, সেটাই ভয়।
জনসনের কথা শুনে ডক্টর হো হো করে হেসে উঠলেন। হাসতে হাসতেই বললেন, তোমারও তো ঘাবড়াবার কিছুই নেই। এ সমস্ত অঞ্চলে বরফ প্রায় 30-40 ফুট পুরু হয়। তাছাড়া এটা বোধহয় জানো না যে 2 ইঞ্চি পুরু বরফ অনায়াসে একজন মানুষের ভার সইতে পারে। ঘোড়াসহ ঘোড়সওয়ারের ভার বইতে 3.5 ইঞ্চি বরফই যথেষ্ট। একটা সেনা ডিভিশন নির্বিঘ্নে 10 ইঞ্চি পুরু বরফের উপর দিয়ে মার্চ করে যেতে পারে। জনসন এবার আশ্বস্ত হলো। হঠাৎ বরফস্তর ভেঙে গিয়ে পা পিছলে সমুদ্রে তলিয়ে যাওয়ার কোনো ভয় নেই। পথ আর শেষ হয় না। ইতিমধ্যে কেটে গেছে আরও 16টি দিন। আজ 14ই মার্চ, কিন্তু এখনও পরপয়াজে যেতে প্রায় 100 মাইল পথ বাকি। খাবার দাবার যা কিছু ছিল সবই প্রায় শেষ হয়ে গেছে। অভিযাত্রীদের চলার শক্তি নেই বললেই চলে। জীবজন্তু শিকার করার মতো গুলিগোলাও নেই। মাত্র 6টা কার্তুজ আছে। গোটা কয়েক শিয়াল আর খরগোশ এদিক সেদিক দেখা গেল, সেগুলোকে মারা সম্ভব হলো না। ডক্টর ছোট একটা সিল মাছ পেয়ে সেটাকেই গুলি করে মারলেন। কিন্তু একটা সিলের মাংসে কি আর 5 জনের পেট ভরে? শেষ পর্যন্ত পেটে ক্ষুধা নিয়ে আবারও ওরা পথ চলতে শুরু করলো। ক্ষুধার্ত শরীরে সারা দিন পথ চলতে গিয়ে ক্লান্তিতে ওদের শরীর ভেঙে পড়তে চায়। সন্ধ্যা নেমে আসতে ইগলু বানিয়ে স্টোভ জ্বালিয়ে শুয়ে পড়ল সবাই। রাতে আর খাবার খেলো না কেউ, কেননা এখনও যেটুকু খাবার অবশিষ্ট আছে তা আধপেটা খেলে ওদের 2 দিনের বেশি চলবে না। পরদিন ওদের পথ চলার গতি আরও কমে এলো। শরীরে নেই শক্তি, পেটে ক্ষুধা, হেঁটে চলার শক্তি পাবে কোত্থেকে? ডক্টর কয়েকবার ব্যর্থ চেষ্টা করলেন শিয়াল মারার, অনর্থক। আরও কয়েকটি কার্তুজ নষ্ট হলো। গুলির আওয়াজে অন্যরা ভেবেছিল ডক্টর বোধহয় কোনো কিছু মেরে আনলেন, কিন্তু তাকে খালি হাতে ফিরে আসতে দেখে হতাশায় ওদের চোখ মুখ আরও কালো হয়ে গেল। রোববার রাতে অবশিষ্ট খাবারটুকু শেষ হলো। সবাই ভাবছে এখন কি করা যায়। এমন সময় জনসন দেখল দূরে স্লেজ গাড়ির কাছে একটা ভালুক খাবার আছে কিনা শুঁকে দেখছে। আর যায় কোথায়, শিকার হাতের কাছে। জনসন ছুটে গিয়ে ডক্টরের কাছ থেকে বন্দুক নিয়ে দৌড়ালো ভালুকটাকে মারতে। কাছাকাছি এসে গুলি করতে গিয়ে দেখলো নিশানা করতে পারছে না, হাত কাঁপছে। হাতের দস্তানার জন্য অসুবিধা হচ্ছে। পরিণাম কি হতে পারে তা না ভেবেই চট করে হাত থেকে দস্তানা খুলে ফেলে ভালুকটাকে গুলি করতে গেল সে। দস্তানা খুলতেই হাড় কাঁপানো শীতে চিৎকার করে উঠল জনসন। বন্দুকটি বরফের ওপর ছিটকে পড়ে শেষ গুলিটিও খামোকা নষ্ট হলো। শীতের এতই প্রকোপ যে মুহূর্তের মধ্যে আঙ্গুল জমে ট্রিগারে আটকে গিয়েছিল। জনসনের চিৎকারে ছুটে এলেন ডক্টর। ওকে ইগলুর ভেতরে নিয়ে অল্প গরম জলে ওরা আঙুল চোবালেন। তারপর মালিশ করে ঘষে সুস্থ করে তুললেন জনসনকে। সুস্থ হয়ে উঠতে অনুশোচনায় ভেঙে পড়ল জনসন। বারবার শুধু একই কথা বলতে লাগলো। তার নির্ভরদিতার জন্যই শেষ বুলেটটিও খরচ হয়ে গেল। এখন চলবে কি করে? ওদের ভরসা ডক্টর ক্লবানি। যাই হোক না কেন, কিছু একটা উপায় তিনি বের করবেনই। পরদিন ওদের চলার গতি সম্মুখ গতিকেও হার মানালো। সারাদিনে ওরা পথ পেরোলো মাত্র 3 মাইল। পেটে 1 ফোঁটা খাবার পড়েনি। কুকুরগুলোরও একই অবস্থা। খিদের জ্বালা নিজেদের মধ্যে কামড়াকামড়ি করছে। এই সমস্ত অঞ্চলের লোকেরা শরীর সুস্থ রাখার জন্য সারাদিন ভরপেট খায়, আর ওরা আজ প্রায় 1.5 দিন কিছুই খেতে পায়নি। এর আগেও আধপেটা খেয়ে কাটিয়েছে। তাই চলার শক্তি বলতে আর কিছুই ওদের অবশিষ্ট নেই। কিন্তু ক্যাপ্টেন হ্যাটারাস এখনও নিরাশ হয়ে পড়েননি। এরকম শারীরিক ও মানসিক অবস্থাতেও তিনি রাত ফুরোতেই আবার যাত্রা শুরু করলেন। এবার আর হ্যাটারাস নির্দয় হতে পারলেন না। 2 ঘন্টা চলার পর তিনি দেখলেন কেউই আর পা ফেলে এগোতে পারছে না। অগত্যা তিনি জনসনকে নিয়ে ইগলু বানালেন। খাবার না হয় নাই পাওয়া গেল, অন্তত শান্তিতে একটু বিশ্রাম অবশ্যই প্রয়োজন। সারা দিন ওরা মরার মতো শুয়ে থাকলো। কে ঘুমোচ্ছে আর কে জেগে আছে তা কিছুই বোঝা গেল না। রাতের বেলা হঠাৎ জনসন ভয়ে চিৎকার করে উঠল। দুঃস্বপ্ন দেখে ওর ঘুম ভেঙে গেছে। একটা ভালুক ওকে তাড়া করেছিল, আর একটু হলেই ধরে ফেলতো আর কি। জনসন বলল গত 2 দিন ধরেই ও লক্ষ্য করছে একটা ভালুক ওদের পিছু নিয়েছে। সারাক্ষণ ভালুকের কথা ওর মাথায় থাকলেও এই ব্যাপারে কাউকে কিছু বলেনি সে। জনসনের কাছে ভালুকের কথা শুনে ডক্টর তো আনন্দে উল্লসিত হয়ে উঠলেন। তিনি ভাবলেন যাক, সাময়িকভাবে কিছু খাবারের জোগাড় হয়তো হলো। ডক্টরের মনোভাবের কথা জানতে পেরে অন্যরা তো অবাক। বুলেট নেই, ভালুক মারবেন কি করে? ডক্টর ওদের আশ্বস্ত করলেন, বুলেট নেই তো কী হয়েছে, বানিয়ে নেব। থার্মোমিটারের পাড়া দিয়ে গুলি বানাবো। ডক্টর ওদেরকে আর কোনো প্রশ্ন করতে না দিয়ে ইগলুর বাইরে এসে থার্মোমিটারটা বরফের ওপর রাখলেন। অভিজ্ঞ ক্লবনি বুঝতে পারলেন বাইরের তাপমাত্রা 0 তাপাঙ্কের প্রায় 50 ডিগ্রি নিচে। সুতরাং থার্মোমিটার বাইরে রাখতে না রাখতেই সেটার পাড়া 0 তাপাঙ্কের 39 ডিগ্রিতে এসে জমে শক্ত হয়ে গেল। ডক্টর খুব সাবধানে থার্মোমিটারের কাঁচ ভেঙে জমাট পারদটুকু বের করে নিলেন। তারপর ওদের দিকে তাকিয়ে বললেন, কাল সকালে এটা দিয়েই মারব ওই ভালুকটাকে।
ডক্টরের কথায় সবাই অবাক বিস্ময়ে তাকালো তার দিকে। কী সব অবিশ্বাস্য কথা বলছেন ডক্টর, মাথা টাথা খারাপ হয়ে গেল না তো? এদিকে ডক্টর বলেই চলেছেন, এই পারদটুকু আমাদের জীবন বাঁচিয়ে দেবে। তোমরা জানো জেমস রস জমাট পাড়ার বুলেট দিয়ে কাঠফুটো করেছিলেন, এমনকি বাদাম তেলের জমাট বুলেট দিয়েও রস কাঠফুটো করেছিলেন। ডক্টর আরও কিছু বলতে চাইছিলেন, কিন্তু ক্যাপ্টেন ইগলু থেকে বের হয়ে জানতে চাইলেন ডক্টরের মতলবটা কী। সব শুনে ক্যাপ্টেন বললেন, আমি ভালুক মারবো, আমাকে এই পারদটা দিন। ক্যাপ্টেন আবারও বললেন, এই ভালুক মারার উপরে নির্ভর করছে আমাদের সবার জীবন, তাই ঝুঁকি নিয়ে হলো খুব কাছে গিয়ে গুলি করতে হবে যাতে লক্ষ্যভ্রষ্ট না হয়। ক্যাপ্টেনকে এই বিপদের মাঝে যেতে দিতে আপত্তি জানালেন ডক্টর। হ্যাটেরাস তখন সবাইকে আশ্বস্ত করে বললেন, ভয়ের কোনো কারণ নেই, আমার কিছুই হবে না। সিল মাছের চামড়া পরে একদম কাছে গিয়ে দ্রুম, ব্যাস ভালুক বাবা জক্কা পেয়ে যাবে। সিল মাছ দেখলে ভালুক মোটেও ভয় পায় না, বরং ভালো শিকার মনে করে গোঁফে তা দেয়। পরদিন সকাল, ক্যাপ্টেন ইগলুর ভেতরে সিলের চামড়াটা গায়ে জড়িয়ে নিলেন। ডক্টর বন্দুকে গুলি ভরে দিলেন। নলের ভিতরে পারদটুকু ঠেসে ভরা হলো। ক্যাপ্টেন তৈরি হয়ে নিলেন। চামড়ার নিচে বন্দুক লুকিয়ে বের হয়ে পড়লেন তিনি। ক্যাপ্টেনের কাণ্ড দেখে সবাই অবাক। এমনভাবে তিনি হেলে দুলে হামাগুড়ি দিয়ে বরফের উপর এঁকে বেঁকে চলতে লাগলেন যে কিছুতেই তাকে সিল মাছ ছাড়া অন্য কিছু বলে মনে হয় না। ক্যাপ্টেন চালাকি করে এদিক সেদিক ঘুরে আস্তে আস্তে ভালুকটার দিকে এগোচ্ছেন, যেন পথহারা সিল বরফের ফুটো খুঁজছে। সিল দেখেই ভালুকের চোখ আনন্দে জলজল করে উঠল। অসহায় সিল মেরে বেশ খাওয়া যাবে। কদিন ভালুকটা শিকার পায়নি কে জানে। যখন সিল মাছটা একদম কাছাকাছি চলে এলো, অমনি মহানন্দে ভালুকটা ছুটে গেল সিলের ঘাড় মটকাতে। কিন্তু বেচারা জানে না জীবনের সবচাইতে বড় বিস্ময় অপেক্ষা করছে ওর জন্য। সিল মাছের হাত তিনেক সামনে আসতে না আসতেই প্রচণ্ড ভয়ে পেছনের দুপায়ে ভর করে দাঁড়িয়ে পড়ল ভালুক। ক্যাপ্টেন তার সিলের ছদ্মবেশ ছুঁড়ে ফেলে দিয়ে রণমূর্তি ধারণ করেছেন। মুহূর্তেই গুলি করলেন। অব্যর্থ নিশানা। গুলি সোজা ফুটো করে দিয়েছে ভালুকের হৃৎপিণ্ড। ভালুকের আর শিকার করা হলো না, নিজেই পরিণত হলো অন্যের শিকারে। মেরু অভিযাত্রীদের মাঝে আবার প্রাণের সঞ্চার হলো।